দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী। সরকার 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন। আজ থেকে রাজধানী সহ তিতাসের সরবরাহ করা এলাকায় হতে পারে গ্যাস সংকট। স্বল্প চাপ থাকবে অন্তত 10 দিন। কারিগরি কারণে উৎপাদন কমে যাওয়ায় কারণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর জানাবো। নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। শেষ সময়ে জমে উঠেছে প্রচারণা। এই মুহূর্তে দেওভোগ এলাকায় আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। এবং এই অফিস থেকে আজ প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার, এবং তিনি প্রচারণার এই পানি উন্নয়ন বোর্ড যে অফিস, তার ভেতরে যে কলোনি রয়েছে সেই কলোনিতে ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এবং জানিয়ে রাখা ভালো, হাতে কিন্তু খুব কম সময় রয়েছে, অর্থাৎ শুক্রবার রাত 12টা পর্যন্ত, অর্থাৎ আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। অর্থাৎ এই স্বল্প সময়ের মধ্যে যত বেশি সংখ্যক ভোটারের কাছে পৌঁছানো যায় সেই প্রচেষ্টা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি। আরেকটি বিষয় বলে নিতে চাই, সেটি হচ্ছে আজ প্রচারণা শুরুর আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন তৈমুর আলম খন্দকার। তিনি শুরুতেই কিন্তু অভিযোগ জানিয়েছেন, তিনি অভিযোগ করেছেন পুলিশি হয়রানির, অর্থাৎ তার যে নেতাকর্মীরা রয়েছে নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে তল্লাশি চালানো হচ্ছে, এমন একটি অভিযোগ তিনি করেছেন। তখন গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন যে কোনো নেতাকর্মীকে বা কত সংখ্যক নেতাকর্মীকে এই মুহূর্তে গ্রেফতার বা আটক করা হয়েছে। তিনি 17 জন নেতাকর্মীর কথা বলেছেন। তবে তিনি যে বিষয়টি বারবারই শঙ্কা প্রকাশ করছেন, গ্রেফতার কিংবা আটকের থেকে সবথেকে বেশি তিনি শঙ্কা প্রকাশ করেছেন বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি, এবং তিনি দাবি করছেন রাতের বেলা বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের তল্লাশি করা হচ্ছে বাড়িতে বাড়িতে, এবং এ কারণেই তার যে নির্বাচনী প্রচারণা বা তার যে নির্বাচনী গণসংযোগ সবকিছু বিঘ্নিত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিন্তু তিনি দাবি জানিয়েছেন। গতকালকে কিন্তু তিনি একই কথা বলেছিলেন, যাতে ভোট সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, এই জন্য সরকারের তরফ থেকে তিনি হস্তক্ষেপ কামনা করছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন, এমন একটি অভিযোগ তিনি করেছেন। এই অভিযোগ তিনি বিগত সময়গুলোতে করছেন। অর্থাৎ নির্বাচনী ব্যবস্থাপনায় আমরা যেটা দেখি, পক্ষে বিপক্ষে প্রচারণাকালীন সময়ে প্রার্থীরা কিন্তু একে অপরের বিপক্ষে কথা বলেন, সেই বিষয়টি কিন্তু আমরা এখানেও লক্ষ্য করেছি। তবে নারায়ণগঞ্জের সাধারণ নাগরিক যারা রয়েছেন সবার মধ্যে কিন্তু আমরা এখন পর্যন্ত ভোটের আমেজ, উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করছি। অর্থাৎ তারা তাদের যে নির্বাচন, সেই নির্বাচন 16 তারিখে নির্বাচনে যারা নারায়ণগঞ্জের যে বিভিন্ন ধরনের সংকট রয়েছে, সমস্যা রয়েছে, সেটি যিনি সমাধান করতে পারবেন তার পক্ষে ভোট দেবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের নির্বাচনের প্রচারণার সবশেষ খবর। রাশেদ বাপ্পি এবং রাশেদ লিমন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে। তারা জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রসঙ্গে। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে আজ থেকে কার্যকর হচ্ছে 11 দফা নির্দেশনা। বিধি নিষেধ না মানলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। করোনা সংক্রমণ রোধে বিধি নিষেধের বিষয়ে জানাতে রাজধানীর গুলিস্তান এলাকায় আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, রাজশাহীর সাহেব বাজার এলাকায় আছেন সাইফুর রহমান রকি, এবং বরিশালের সদর রোড এলাকায় আছেন অপূর্ব অপু। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। রবিন। ইমদাদ, 11 দফার নির্দেশনার আসলে যে আজকে প্রথম দিন, এবং এখন পর্যন্ত আমরা রাজধানীর বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে আসলে যেটি দেখতে পাচ্ছি, আসলে এই নির্দেশনাগুলো মানার জন্য যে মানুষের সচেতনতা, কিংবা মানানোর জন্য যে প্রচারণা, কিংবা মানানোর জন্য যে নজরদারি, সব কিছুরই আসলে যে স্পষ্টভাবে অভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং শুরুতে কিন্তু আমরা আসলে যে এই যে দফাগুলো রয়েছে সেইগুলো নিয়ে যেমন যে প্রস্তুতির অভাব ছিল, অন্যদিকে অনেকগুলো দফা নিয়ে আসলে যে অস্পষ্টতাও ছিল। তো সব মিলিয়ে মাঠ পর্যায়ে যখন যে প্রথম দিন কার্যকরের দিন, তখন কিন্তু সবচেয়ে যে বড় যে বিষয়টি যে স্বাস্থ্যবিধি মানা, সেটি মানে পুরোপুরি উপেক্ষিত, সেটি আমরা দেখতে পাচ্ছি। বাদ বাকি দফাগুলোর কথা তো না হয় যে পরের বিষয়। এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে যে রাজধানীর যে গুলিস্তানে রয়েছে, আপনারা জানেন যে অন্যতম একটি জনবহুল একটা জায়গা। এখানে নিশ্চয়ই আমাদের ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের মধ্যে কিন্তু আসলে যে মাস্ক ব্যবহার করা হয়নি, অনেকেই আসলে যে কেউ হয়তো বা যে মাস্ক পরছেন সেটিও ঠিকঠাকভাবে পরছেন না। এই ধরনের অবস্থা কিন্তু ঢাকার বিভিন্ন জায়গাতে আমরা দেখে এসেছি। গণপরিবহনে যেমন দেখেছি, একই অবস্থা আমরা দেখেছি
মানে বাজারগুলোতেও একই ধরনের অবস্থা, মানে জনবহুল যে জায়গাগুলো আছে সব জায়গাতে একই অবস্থা। এবং একটি বিষয় কিন্তু যখন এই ধরনের যে বিধিনিষেধগুলো দেওয়া হয়, এর আগের বার আমরা যখন দেখতাম যে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বা সরকারের বিভিন্ন প্রশাসন যন্ত্রের তরফ থেকে যে মোবাইল কোর্ট বসানো হতো এবং সে বিশেষ একটি কার্যক্রম পরিচালিত হতো, এবং সেই জায়গাতে এবারও কিন্তু যে বারবার যে নীতি নির্ধারকদের তরফ থেকে বলা হয়েছিল যে মোবাইল কোর্ট কার্যক্রম চলবে, কিন্তু আসলে যে এই ধরনের কোনো কার্যক্রম এখন পর্যন্ত রাজধানীতে তেমন একটা দৃশ্যমান হয়নি। এবং আরেকটি বিষয় যেটি বলা ছিল যে কিছু কিছু জায়গায় কিন্তু যে শুরুর দিনেই কিন্তু হোঁচট খেলো, যেমন প্রথম দিন অনেকের যদিও আপত্তি ছিল, তারপরেও কিন্তু সরকারি যে নির্দেশনার মধ্যে ছিল যে আজকে থেকে অর্ধেক আসন রাখা হবে, কিন্তু সেটি কিন্তু পরবর্তীতে বিআরটি মালিক পক্ষের সঙ্গে বৈঠক করে জানা যাচ্ছে যে এটা শনিবার থেকে কার্যকর হতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। আমরা একটু জানার চেষ্টা করব রাজশাহী এবং বরিশালের খবরাখবর। আমাদের সহকর্মী রকি আছেন রাজশাহীতে, শুরুতেই যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি। রবিন, আপনাকে ধন্যবাদ। মানে প্রতিনিয়তই কিন্তু এখন করোনার যে সংক্রমণ সেটি আবারও বাড়তে শুরু করেছে রাজশাহীতে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা সেটি কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা রাজশাহীর সবচেয়ে ব্যস্ততম যে এলাকা সাহেববাজার 0 পয়েন্টে অবস্থান করছি। এখানে আসলে সাধারণ মানুষের ভেতরে মাস্ক পরার যে পরিমাণ সেটি কিন্তু অনেকাংশেই কম, তবে আমরা মানে টিভি ক্যামেরা দেখলেই কিন্তু অনেকেই কিন্তু পকেট থেকে মাস্ক বের করে তারা পরছেন, এমন চিত্র কিন্তু হরহামেশাই আমাদের নজরে আসছে। আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, তারা যে 11 দফা নির্দেশনাগুলো দিয়েছিলেন সেই নির্দেশনার অধিকাংশই কিন্তু এখানে উপেক্ষিত আমরা যেমনটি দেখছি। বিশেষ করে আরও যে নতুন করে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সভা সমাবেশের ক্ষেত্রে, যে নির্দেশনাগুলো জারি করা হয়েছে, বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে অর্ধেক পরিমাণ অতিথি নিয়ে সেখানে রেস্তোরাঁগুলো পরিচালনার কথা বলা হয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু প্রশাসনের মধ্যে তেমন কোনো সচেতনতা আমরা খেয়াল করছি না, যে কারণে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই মানার প্রবণতা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। এবং সাধারণ মানুষ যেমনটি বলছেন যে করোনার সংক্রমণ হয়তো আরও বেশি বাড়লে তাদের ক্ষেত্রে এই সচেতনতাগুলো আরও লক্ষ্য করা যাবে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেমন গতকাল দেখেছিলাম যে 2 জন করোনা আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছিলেন। বেশ কয়েকদিন শূন্য থাকার পর গতকাল 2 জন করোনায় মারা গেছেন, এবং বেশ কয়েকজন আমরা 30 থেকে 35 জনকে দেখেছি যে যারা করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। এবং নতুন করে যে সংখ্যাটি দেখা দিয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের, এই সংখ্যা দেখা দেওয়ার পর থেকে কিন্তু আমরা বেশ জেলা প্রশাসক সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে তারা ইতিমধ্যেই কিন্তু তারা করোনা যে সচেতনতাগুলো সেগুলো নিয়ে কিন্তু কাজ করা শুরু করেছেন, এবং মাঠে তারা এইগুলো নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন। তবে এখনও সাধারণ মানুষের মধ্যে সেগুলো উপেক্ষিত দেখা যাচ্ছে। তবে সেগুলো প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের জন্য তারা তৎপর রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে করোনা নিয়ে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী অপু, তিনি জানাবেন সেখানকার খবর। রকি, আপনাকে ধন্যবাদ। প্রথমেই জানিয়ে রাখি যে বরিশালে গেল 24 ঘন্টায় নতুন করে 14 জন কিন্তু মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে তার মধ্যে এই 14 জনের মধ্যে বরিশাল জেলার হচ্ছে 7 জন, বাকি 7 জন হচ্ছে পটুয়াখালীতে কেউ নেই, ভোলায় 3 জন, ঝালকাঠিতে 2 জন, বরগুনাতে 1 জন এবং পিরোজপুরে 1 জন। এই 14 জন কিন্তু গেল 24 ঘন্টা নতুন করোনায় শনাক্ত হয়েছে। আর আপনি জানেন যে আজকে থেকেই কিন্তু দেশব্যাপী সরকারের বেঁধে দেয়া 11টি নতুন করে বিধিনিষেধ মানানোর জন্য কিন্তু স্থানীয় প্রশাসন বেশ তৎপরতা লক্ষ্য করেছে। তবে যে বিষয়টি আমাদের চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে, আমরা সকাল থেকে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় গিয়েছি, অধিকাংশ মানুষ কিন্তু মাস্ক ব্যবহার করছে না, এবং স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি আসলে অধিকাংশ জায়গায় কিন্তু উপেক্ষিত। আমরা এই মুহূর্তে আছি বরিশাল শহরের সদর এলাকাতে। ঠিক এই মুহূর্তে এখন থেকে 2-3 মিনিট আগে বরিশালের জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা কিন্তু সদর রোডে একটি প্রচার অভিযান শুরু করেছে। তারা ঠিক এই মুহূর্তেই শুরু করছে। এই মুহূর্তে বক্তব্য রাখছে বরিশালের জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার। তিনি আমাদেরকে এর আগে জানিয়েছিলেন যে আজকে থেকে তারা স্থানীয়ভাবে প্রতিটি বরিশালের যে 10টি উপজেলা
রয়েছে উপজেলা সহ বরিশালের প্রত্যেকটি জায়গায় তারা প্রচার অভিযান চালাবেন এবং স্বাস্থ্যবিধি মানানোর জন্য সরকারের যে বেঁধে দেয়া 11টি বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ মানানোর জন্য তারা তৎপরতা শুরু করবেন এবং কিছুক্ষণ পরই এখানে হয়তো মাস্ক বিতরণ করবে। আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন, তারা বিপুল সংখ্যক মাস্ক নিয়ে এসেছেন, তারা মাস্ক ব্যবহার করতে যাচ্ছেন। তবে একটি বিষয় তারা বলছেন যে তারা আসলে আজকেই সরাসরি আইনানুগ বিষয়টি যেটি থাকে যে জেল জরিমানা সেটি তারা করতে চাচ্ছেন না, তারা চাচ্ছেন সাধারণ মানুষের মধ্য থেকে জনসচেতনতার মধ্য থেকে উদ্বুদ্ধ করতে চাচ্ছে। এবং তারা কিন্তু আমরা যে জিনিসটি দেখেছি যে শহরের যে বিভিন্ন যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁয় কিন্তু আসলে মাস্ক ব্যবহার হচ্ছে না এবং আমার পাশে যতগুলো এই রোডে আমরা গাড়ি দেখেছি অধিকাংশ গাড়িতেই কিন্তু আমরা দেখেছি যে ড্রাইভার থেকে শুরু করে কিংবা যাত্রী কারো মধ্যেই সেই সচেতনতাটা এখন পর্যন্ত গড়ে ওঠেনি এবং অনেক মানুষও বলছে যে আজকে থেকে যে 11টি বিধিনিষেধ কার্যকারিতা করার যে সরকারের আহ্বান সেটিও আসলে কিন্তু অনেকে জানেন না। তো বরিশালের সদর রোড থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। এমদাদ। বরিশাল থেকে অপূর্ব অপু যোগ দিয়েছিলেন এবং এর আগে রাজশাহী থেকে সাইফুর রহমান রকি এবং রাজধানী থেকে ফারুক ভূঁইয়া রবিন যোগ দিয়েছিলেন। তারা জানাচ্ছিলেন করোনা সংক্রমণ ঠেকাতে 11 দফা নির্দেশনা বাস্তবায়নের সবশেষ খবর। দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষার অগ্রগতির জন্য দেশে 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। সকালে নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা দিতে কাজ করছে সরকার। দীর্ঘ 21 বছর পর যখন সরকারে আসি, যখন আমি দেখি যে স্কুলে বিজ্ঞান শিক্ষায় ছাত্রছাত্রী পাওয়া যায় না, কমার্স পড়ে, আর্টস পড়ে, কিন্তু বিজ্ঞানের দিকে ঝোঁকটা কম, তখন আমরা উদ্যোগ গ্রহণ করি 12টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা নেই। সেই সময় কম্পিউটারকে ব্যবহারই করতো না, হয়তো কারো কারো টেবিলের উপরে একটা পিসি থাকতো দৃশ্যমান, কিন্তু কেউ সেটা ব্যবহার করতেই চাইতো না, সে আগ্রহটাই ছিল না। এটার পিছনে অন্য কারণ আছে। 75 পরে যারা সরকারে এসেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল, তো তাদের এই অবৈধ ক্ষমতা বৈধকরণের ক্ষেত্রে তারা সবথেকে বেশি দুর্নীতিতে। উৎপাদন কম এবং এলএনজির আমদানি কমায় আগামী কিছুদিন দেশে তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের সংকট দেখা দিতে পারে। এক জরুরি বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, কারিগরি কারণে আগামী 21 জানুয়ারি পর্যন্ত তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। বিবিয়ানা ফিল্ডের একটি কূপ সংস্কারের পাশাপাশি এলএনজি টার্মিনালগুলো থেকেও প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস কম আসায় এ সংকট বলে জানায় তিতাস। এতে জাতীয় গ্রিডে প্রতিদিন 400 থেকে 500 মিলিয়ন ঘনফুট গ্যাস কমে যাবে। এজন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে লকডাউন কোনো সমাধান নয়, তাই আর কোনো লকডাউন চায় না এফবিসিসিআই। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ মন্তব্য করেন সংগঠনটির সভাপতি জসিমউদ্দিন। এ সময় এসএমই উদ্যোক্তা বাদ দিয়ে ব্যাংকগুলোর কর্পোরেট গ্রাহক তোষণ নীতির কড়া সমালোচনা করেন তিনি। এখন যদি আবার লকডাউনের মতো কিছু হয় তাহলে কিন্তু এটা ক্ষতি হবে ইকোনমির। আমি মনে করি লকডাউন কোনো সলিউশন না। লকডাউন না দিয়ে বরঞ্চ আমরা গণসচেতনতা কিভাবে করতে পারি সেই জায়গায় আমরা কাজ করতে পারি। কোভিড চলাকালীন সময় অনেকগুলি সেক্টর একদম শেষ হয়ে গেছে, বিশেষ করে আপনার আমাদের ট্যুরিজম সেক্টর, আমাদের পরিবহন সেক্টর, আমাদের দোকান পাট মার্কেট, বড় বড় ব্যাংক তারা সবসময় কর্পোরেট কাস্টমারদেরকে নিয়েই তারা ব্যস্ত থাকে। 15,80,000 মেট্রিক টন জ্বালানি তেল আমদানি সহ 13টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, ডলারের দর হঠাৎ করে অনেক বেড়ে যাবে না, রফতানি বহুমুখী করতে কাজ করছে সরকার। পার্চেজের জন্য যেগুলো নির্ধারিত ছিল সেগুলোর মাঝে 7টি হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের, বিদ্যুৎ বিভাগের 3টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 2টি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের 1টি। পার্চেজ কমিটির অনুমোদিত 13টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ হবে 10,794 কোটি 84,83,298 টাকা। মোট অর্থায়নের মাঝে জিওভিতে ব্যয় হবে
9,589 কোটি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য পারফরমেন্স ভিত্তিক বিনিয়োগ স্কিম চালু করলো বিকল্প বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মসলিন ক্যাপিটাল লিমিটেড। বুধবার রাজধানীর গুলশানে সিটি হাউসে এক অনুষ্ঠানে মসলিন অগ্র নামে নতুন এই বিনিয়োগ স্কিমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, এই স্কিমে 3 বছর মেয়াদে সর্বনিম্ন 2 লাখ টাকা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগকারীদের সম্পদ ব্যবস্থাপনার জন্য কোনো ফি নেওয়া হবে না। মূলধন বৃদ্ধির ক্ষেত্রে নির্ধারিত বেঞ্চমার্কের ওপর 20% পারফরমেন্স ফি নেওয়া হবে। অনুষ্ঠানে মসলিন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, সিটি গ্রুপের পরিচালক মাহমুদ হাসান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 5% পর্যন্ত সম্পদ যদি গ্রো করে তাহলে সেক্ষেত্রে কোনো পারফরমেন্স ফি নেওয়া হবে না। 5%-এর উপরে গেলে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট তারা 5%-এর উপরে গেলে 20%-এর একটা ফি এখানে চার্জ করা হবে। মসলিন যে আমাদের ঐতিহ্য এবং তাকে নিয়ে অগ্রগতির আপনার ধাপটা অতিক্রম করার যে প্রয়াস, মনে করি আজকের এই অনুষ্ঠানটা আমাদের সবারই অনেক শুভেচ্ছা থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে আসতে শুরু করেছে নতুন ধান। এই অবস্থায় ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে মেঘনা তীরবর্তী ধান চালের হাটটি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, এমদাদ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান চালের হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। আপনাকে জানিয়ে রেখে এই ধান চালের হাটে কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলের যে জেলাগুলো আছে, অর্থাৎ আপনার যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর সহ যে হাওর বিস্তৃত যে জেলাগুলো আছে সেই জেলা থেকে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হাটে কিন্তু বিশেষ করে কৃষকরা কিন্তু ধান নিয়ে আসেন এবং এসব ধান কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে নিয়ে আসেন। পাশাপাশি যে ব্যাপারীরা আছে তারাও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে ধান ক্রয় করে এখানে নিয়ে আসেন। আমরা কিছুক্ষণ আগে জানতে চেয়েছিলাম কি দামে এখানকার ধান বিক্রি হচ্ছে। তারা বলছেন যে মোটা যেটা ইরি ধান নামে পরিচিত সেটা বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা দরে, তেমনিভাবে বিআর 28 যে ধানটি সেটি বিক্রি হচ্ছে 1200 টাকা দরে, বিআর 29 যে ধানটি আছে সেটি বিক্রি হচ্ছে 1300 টাকা দরে। তারা আমাদেরকে জানিয়েছেন বর্তমানে ধানের বাজার বাড়তি থাকলেও কিন্তু যে চালের যে দাম সেটা কিন্তু মিলাররা পাচ্ছে না বলে মিল মালিকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। মিল মালিকরা বলছেন ধানের দাম বৃদ্ধি পাওয়ায় তারা ধান থেকে যে চালে উৎপাদন করে, অর্থাৎ ধান ক্রাশিং করে যে চাল রূপান্তর করে, সেক্ষেত্রে কি তাদের যে উৎপাদন চালের সেই উৎপাদনের ক্ষেত্রে তারা অনেকটাই ঘাটতি লক্ষ্য করছেন এবং লোকসানের সম্মুখীন হচ্ছেন। তারা বলছেন যদি সরকার যদি বিদেশ থেকে যে চাল আমদানি নীতি সেটা যদি বন্ধ না করে তাহলে কিন্তু যে ধান চালের বাজার সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসবে না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি বলছেন যে বিদেশ নীতি এবং আমদানি কমিয়ে দিলেই তারা ধান চালের বাজার যেমন চাঙ্গা হবে তেমনিভাবে যে বদ্ধ অনেকগুলো যে মিল বন্ধ হয়ে গেছে, অর্থাৎ লোকসানের মুখে পড়ে যে মিলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করা সম্ভব হবে বলে এখানকার যে ব্যবসায়ীরা তারা আমাদের নিশ্চিত করেছে। পাশাপাশি এখানে যে হাওর অঞ্চল থেকে যে ব্যাপারীরা, অর্থাৎ যারা কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনে নিয়ে এই বাজারে আসেন, তারা বলছেন তারা যে দামে ধান ক্রয় করছেন সেই দামে তারা বিক্রি করতে পারছেন না বলেও তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। তারা বলছেন চালের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত সেই ধানের দাম বাজার যে অবস্থা সেটি স্থিতিশীল হবে না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে আশুগঞ্জ ধান চালের হাট থেকে সর্বশেষ। ইমদাদ, আশুগঞ্জে ধান চালের হাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। ফেনীতে বুধবার উদ্বোধন করা হয়েছে ইলেকট্রোমার্ট লিমিটেডের সেলস ও ডিসপ্লে সেন্টার। এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্টের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম ও জেনারেল ম্যানেজার মাহমুদুন নবী চৌধুরী। দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার কার্যক্রম হাতে নিয়েছে ইলেকট্রোমার্ট। ফেনীর সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন উপলক্ষে ইলেকট্রোমার্টের কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের প্রতিটি পণ্যে মাসব্যাপী 15% পর্যন্ত ছাড় দেওয়া। এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী। সরকার 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন। এবং আজ থেকে রাজধানী সহ তিতাসের সরবরাহ করা এলাকায় হতে পারে গ্যাস সংকট। স্বল্প চাপ থাকবে অন্তত 10 দিন। কারিগরি কারণে উৎপাদন কমে যাওয়ায় কারণ। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।